ক্লাস 9 আমাদের গত ক্লাসে শব্দ আলোচনা করেছিলাম। সেখানে শব্দ দূষণ এবং তার প্রতিকার বা শব্দ দূষণের ফলে কী কী অসুবিধা হয় সেইগুলো আমরা একটু আলোচনা করেছিলাম। এছাড়া মানুষের কানের গঠন এবং কিভাবে শব্দ তরঙ্গ আমাদের মস্তিষ্কে গিয়ে শ্রবণের অনুভূতি জাগায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবার এখন আমাদের যে অংশটুকু বাকি থেকে গেছে সেইটা হচ্ছে যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, সেপারেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অফ এ মিক্সচার, বা মিশ্রণে যে যে উপাদানগুলো মিশে আছে সেই উপাদানগুলোকে আমরা কিভাবে পৃথক করব, এই অংশটুকুই এখানে আমাদের বাকি থেকে গিয়েছিল। সেই অংশটা আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এবার মিশ্রণের পৃথকীকরণ করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে মিক্সচার বা মিশ্রণ কাকে বলে। দুই বা ততোধিক পদার্থ একসাথে যদি মিশ্রিত অবস্থায় থাকে তখন সেইগুলোকে আমরা বলে থাকি কি মিশ্রণ। যেমন মনে করো সমুদ্রের জল, খনিজ পদার্থ, মাটি, এইগুলো সবই হচ্ছে এক একটা মিশ্রণ। এবার কিছু কিছু পদার্থ আছে যারা দুই বা ততোধিক পদার্থ মৌলিক বা যৌগিক পদার্থকে ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলিকে রাসায়নিক বিক্রিয়া না করে বা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে সেই উপাদানগুলিকে সহজে পৃথক করা যায় এবং তখন সেই মিশ্রণকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। যেমন ধরো তোমাকে যদি বালি এবং লোহার গুঁড়ো একসাথে মিশিয়ে দেওয়া হয়, আমরা চুম্বকের সাহায্যে বালি এবং লোহার গুঁড়োকে সহজেই পৃথক করতে পারবো। অর্থাৎ বালি এবং লোহার গুঁড়োর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, শুধুমাত্র তারা পাশাপাশি ওজনগতভাবে মিশ্রিত অবস্থায় থাকে। তাই আমরা এই চুম্বক ধর্মের সাহায্যে, একটা ভৌত ধর্ম যেটার সাহায্যে খুব সহজেই আমরা পৃথক করতে পারবো। কিন্তু কিছু কিছু রাসায়নিক পদার্থ যখন মৌলিক বা যৌগিক পদার্থ একসাথে মিশে যায়, যেমন মনে করো জল আর অ্যালকোহল, দুটো একে অপরের সাথে পুরোপুরি মিশে যায়, তাই ওই দুটো মিশ্রণকে আমরা কিন্তু সাধারণ ভাবে পৃথক করা একটুখানি কষ্টকর। আবার যেমন মনে করো সাবান আর জল দুটো যদি একসাথে মিশিয়ে দেওয়া হয়, সাবানটা জলে গুলে যায়, তাহলে সেখান থেকে সাবানকে জল থেকে পৃথক করা খুব কঠিন। ঠিক একইভাবে জলের মধ্যে যদি আমরা খাদ্য লবণ গুলে দিই, যেমন মনে করো সমুদ্র জল, ওখানে বিভিন্ন প্রকার লবণ মিশ্রিত অবস্থায় থাকে, ওই মিশ্রণ থেকে জল এবং লবণকে আমরা পৃথক করতে পারবো। এরা অর্থাৎ মিশ্রণ দুরকমভাবে হতে পারে, দুটো পদার্থ বা তার বেশি পদার্থ একে অপরের সাথে পুরোপুরি মিশে যেতে পারে, অথবা দুটো পদার্থ একে অপরের পাশাপাশি থাকতে পারে থেকে মিশ্রণ উৎপন্ন করতে পারে। এই রকম যে পদার্থগুলো যারা একে অপরের সঙ্গে মিশে যেতে পারে বা না মিশে গিয়েও একে অপরের পাশাপাশি থেকে অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে মিশ্র পদার্থ। এবার আমাদের প্রশ্ন যেটা আসছে যে মিশ্রণ তো আছে, সে থাক না, এখনও ওই মিশ্রণের উপাদানগুলোকে আমাদের পৃথকীকরণের প্রয়োজনীয়তাগুলো কী বা কেন আমরা ওগুলোকে পৃথক করব। পৃথক করার অনেক প্রয়োজন আছে। যেমন ধরো কোনো পদার্থের সঙ্গে অবিশুদ্ধ পদার্থ মেশানো থাকলে সেই অবিশুদ্ধ পদার্থগুলিকে পৃথক করা হয়। যেমন মনে করো চালের সাথে যদি কাঁকড় মিশে থাকে, সেই কাঁকড় যুক্ত ভাত রান্না হলে আমরা খেতে পারি না। সেই অর্থাৎ চাল এবং ওই কাঁকড়ের মিশ্রণ থেকে অশুদ্ধ হিসাবে যে কাঁকড়গুলো আছে সেইগুলোকে পৃথক করা অত্যন্ত জরুরি। তারপরে বলছে বিভিন্ন খাদ্যদ্রব্যে উপস্থিত ক্ষতিকারক যে পদার্থ, সেই পদার্থগুলিকে পৃথক করার প্রয়োজন আছে। এছাড়া ঔষধ প্রস্তুতিতে, শিল্পক্ষেত্রে মিশ্রণের অতি বিশুদ্ধ পদার্থের অবস্থা থাকায় প্রয়োজন। অর্থাৎ সেই বিশুদ্ধ পদার্থের সাথে যদি অশুদ্ধ পদার্থগুলো মিশে থাকে, সেই অশুদ্ধ পদার্থগুলিকে পৃথক করা কিন্তু খুব দরকার আছে। এর পরে যেটা বলছে দেখো যে মিশ্র পদার্থের উপাদানগুলি বিভিন্ন ভৌত ধর্মের উপর নির্ভর করে উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতি আমরা পৃথক করতে পারি। দুই বা ততোধিক পদার্থ মিশে আছে, সেই মিশে থাকা পদার্থগুলোর যে ভৌত ধর্ম, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন বিভিন্ন হয়। সেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন বিভিন্ন হলে সেখান থেকে আমরা সেই পদার্থগুলিকে সেই ভৌত বা রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করেই আমরা কিন্তু পৃথক করতে পারবো। এবার দেখো এই পাঠ্যাংশে আমরা কিছু কিছু পৃথকীকরণ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সিলেবাসে যেটা আছে পাতন এবং আংশিক পাতন পদ্ধতি। প্রথমে আসছে পাতন পদ্ধতি কাকে বলে। যে পদ্ধতিতে কোনো তরল পদার্থকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়
এবং সেই উৎপন্ন বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করে পৃথক করার যে পদ্ধতি সেটাকেই বলছে পাতন পদ্ধতি। যেমন ধরো আমরা একটা পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে সেই জলটাকে যদি উত্তপ্ত করি সেটা বাষ্প হয়ে উঠে আসে। এখন ওই বাষ্পটাকে যদি আমরা কোনোভাবে অন্য একটা পাত্রে সংগ্রহ করে সেটাকে যদি শীতল করি তাহলে সেই জলীয় বাষ্পটা ওই শীতল জলের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে পুনরায় জলে পরিণত হবে। অর্থাৎ কোনো যে পদ্ধতিতে তরল পদার্থকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করার যে পদ্ধতি তাকেই বলা হচ্ছে পাতন পদ্ধতি। তাহলে পাতন পদ্ধতিতে জল বা তরলে কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে আশ্রাবণ বা পরিশ্রাবণ পদ্ধতির সাহায্যে সেটাকে পৃথক করা যায় না, এক্ষেত্রে পাতন পদ্ধতিতে পৃথক করতে হয়। এর একটা মোস্ট কমন এক্সাম্পল, ধরো 1 গ্লাস জলে আমি 1 চামচ চিনি গুলে দিয়েছি বা 1 চামচ খাদ্য লবণ গুলে দিয়েছি। এবার তোমাকে বলা হলো জল এবং লবণটাকে পৃথক করো। এবার এই জল এবং লবণের মিশ্রণটাকে নিয়ে যদি আমরা ফোটাতে শুরু করি তাহলে জল যেটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হয়ে উড়ে চলে আসবে আর পাত্রের মধ্যে শুধুমাত্র পড়ে থাকবে লবণ। এবার সেই জলের বাষ্পটাকে সংগ্রহ করে যদি আমরা শীতল করি তাহলে জল তরল অবস্থায় পুনরায় ফিরে পাবো আর পাত্রে অবশেষ রূপে লবণটা পড়ে থাকবে। অর্থাৎ পাতন পদ্ধতিতে জল এবং তার সাথে মিশে থাকা বিভিন্ন তরল পদার্থের পৃথক আমরা এইভাবে করতে পারি। এরপরে কী বলছি দেখো, বলে তরল দ্রাবকে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে ওই উপাদানগুলিকে পৃথক করা হয়। এই পদ্ধতিতে দ্রবণকে প্রথমে তার স্ফুটনাঙ্কে নিয়ে গিয়ে উত্তপ্ত করা হয়, তারপরে স্ফুটনাঙ্কে ওই তরল বাষ্পে পরিণত হওয়ার পর ওই বাষ্প যেটা আসছে সেই বাষ্প উৎপন্ন করাটাকে আমরা বিভিন্ন তাপমাত্রায় তলের উপর চাপ বাড়িয়ে তার স্ফুটনাঙ্ক বাড়াতে পারি, আবার চাপ কমিয়ে স্ফুটনাঙ্ক কমাতে পারি। এরকম কম চাপ বা বেশি চাপে তরলকে ফুটিয়ে বাষ্পে পরিণত করে সেটাকে পুনরায় তরলে পরিণত করা হয় এবং বাকি যে অবশিষ্ট পাত্রে পড়ে থাকে সেটাকে সংগ্রহ করলে ওই যে দুটো উপাদান মিশেছিল সেই উপাদানগুলোকে আমরা সহজে পৃথক করে নিতে পারব। এরপরে বলছে পাতন পদ্ধতিতে লবণের জলীয় দ্রবণ থেকে লবণ এবং জলকে পৃথক করা যায়। তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে এবং জলের উপাদানগুলিকে পৃথক করা যায়। চিনির জলীয় দ্রবণ থেকে চিনি এবং জল এই দুটোকে পৃথক করা যেতে পারে। আমি আগেই এটা বলেছি যে একটা তরল পদার্থের মধ্যে অপর একটা কঠিন পদার্থ যদি মিশে থাকে তাহলে সেই মিশে থাকা পদার্থটাকে আমরা সহজে এই পদ্ধতিতে বা পাতন পদ্ধতিতে পৃথক করতে পারব। এবার এখানে দেখো তোমাদের এই ছবিতে একটা পদ্ধতি এখানে ওরা সংক্ষেপে উল্লেখ করেছে, তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে এবং জলের পৃথকীকরণ। তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে এবং জলের পৃথকীকরণ পদ্ধতি অবলম্বন করতে গেলে আমাকে এইরকম একটা যন্ত্র ব্যবস্থা সম্পর্কে পরিচিত হতে হবে। প্রথমে বলছে এইরকম একটা গোলতল ফ্লাক্স নেওয়া হলো, এই গোলতল ফ্লাক্সের মধ্যে তুঁতের জলীয় দ্রবণটাকে নেওয়া হয়েছে। এবার এই গোলতল ফ্লাক্সের মুখে একটা কর্কের ছিপির সাহায্যে এইরকম বাঁকানো একটা কাঁচ নল আমাকে নিতে হবে। এই যে বাঁকানো কাঁচ নলটা নেওয়া হলো সেই বাঁকানো কাঁচ নলটাকে অপর একটা কাঁচের শীতকের মধ্যে প্রবেশ করানো থাকে। সেই শীতকটা কেমন এখানে ছবিটা দেখলে পরিষ্কার আমরা বুঝতে পারবো। এখান থেকে যে যন্ত্র ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে শীতক। এটা কেমন হয়, এর ভিতর দিয়ে একটা খুব সরু নল চলে গেছে যার মধ্য দিয়ে গ্যাসীয় পদার্থটা এখান থেকে বেরিয়ে আসবে। এবার বলছে এই নলের চতুর্দিকে আবার একটা নল, সেটাকে এইভাবে এখানে রাখা আছে। অর্থাৎ এখানে একটা ছিদ্র থাকে যেখান দিয়ে তোমার ঠান্ডা জল আসে আর এখান দিয়ে গরম জলটা বেরিয়ে যায়। তার কারণ এইখানে যে কাঁচের নলটা থাকে এই নলের ভেতরে জলটা প্রবেশ করতে পারবে, কিন্তু এই যে ভিতরে যে সরু নলটা ছিল ওই নলের ভিতরে শুধুমাত্র যেটা বাষ্প হয়ে উঠে আসছে সেটাই যাবে, ওখানে কিন্তু জলের কোনো মিশ্রণ ঘটবে না। তাহলে এখানে এই যে যন্ত্র ব্যবস্থাটা আমি উল্লেখ করলাম এই যন্ত্র ব্যবস্থার মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে দেখো তোমরা ছবিটার দিকে দেখলেও পরিষ্কার বুঝতে পারবে। এখান থেকে বাষ্পটা এলো, সেই বাষ্পটা এই সরু নলের মধ্য দিয়ে এখানে বেরিয়ে চলে আসবে। এখন এই সরু নলের মধ্য দিয়ে যাবার সময় ওই সরু নলটাকে ঘিরে অপর একটা কাঁচ নল এমনভাবে ডিজাইন করা থাকে যার এক প্রান্ত দিয়ে ঠান্ডা জল প্রবেশ করানো হয় আর অপর প্রান্ত দিয়ে তোমার
গরম জলটা বেরিয়ে আসে। গরম জল কেন হচ্ছে? এই যে গ্যাসীয় পদার্থটা যেটা যাচ্ছিল সেটা গরম, তো তার সংস্পর্শে আসলে এইখান দিয়ে জল ঢুকে এটা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঠান্ডা জল ওখানে গরম হয়ে যাচ্ছে, আর ওই ঠান্ডা জলের সংস্পর্শে গ্যাসটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হলে সেটা এইরকম গ্রাহক পাত্রে এখানে এসে জমা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ পদ্ধতি। এখন এই পূর্ণাঙ্গ পদ্ধতিটা এখানে সংক্ষেপে যখন আলোচনা করা হয়েছে সেটা আমি একটুখানি তোমাদের বলে দিই। তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে এবং জলের মিশ্রণকে পৃথক করতে গেলে একটি পাতন ফ্লাক্স বা গোলতল ফ্লাক্সের মধ্যে জলের মধ্যে দ্রবীভূত তুঁতের মিশ্রণ একটা কর্কের ছিপির সাহায্যে ভালো করে বায়ুনিরোধভাবে আটকে রাখা হলো। এখন ফ্লাক্সটিকে স্ট্যান্ডের সাহায্যে আটকে রাখা তারজালের উপর বসানো হলো। কর্কে ছিপি দিয়ে একটি নির্গম নল লাগিয়ে নলের সঙ্গে একটি লিবিক শীতক, যেটাকে আমরা কন্ডেন্সার বলে থাকি, যুক্ত করা হলো এবং শীতকের শেষ প্রান্তের মধ্য দিয়ে ঠান্ডা জল ঢুকিয়ে এবং শীতকের উপর প্রান্ত দিয়ে গরম জলটাকে বাইরে বের করা হচ্ছে। এখন বুনসেন বার্নার দিয়ে ফ্লাক্সটিকে উত্তপ্ত করা হলো। অর্থাৎ এই যে যন্ত্র ব্যবস্থাটা, এই যন্ত্র ব্যবস্থাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এইটা হচ্ছে তোমার গোলতল ফ্লাক্স বা পাতন ফ্লাক্স। পাতন ফ্লাক্সের মধ্যে কপার সালফেটের দ্রবণ নেওয়া হলো, তার মুখে একটা কর্কের ছিপির সাহায্যে নির্গম নল লাগানো হলো। এই নির্গম নলের অপর প্রান্তটা একটা লিবিক শীতকের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এই লিবিক শীতকের নিচে দিয়ে ঠান্ডা জল যাচ্ছে, উপর দিয়ে গরম জল বেরিয়ে যাচ্ছে। এখন এই লিবিক শীতকটাকে তো কাঁচের যন্ত্র, ওটাকে তো ধরে রাখা যাবে না, সেই জন্য একটা স্ট্যান্ডের সাহায্যে স্থিরভাবে আটকে রাখা হলো। এবার লিবিক শীতকের একদম শেষ প্রান্তে একটা গ্রাহক পাত্র এখানে রাখা আছে, যেখানে ওই বাষ্পটা আসছিল সেই বাষ্পটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হলে ওখানে তরল হিসাবে জমা হতে থাকবে। বলছি এর এই অবস্থায় এই যে পাতন ফ্লাক্সটিকে বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হচ্ছে। তাহলে এই সময় দেখা যাবে যে গোলতল ফ্লাক্সের মধ্যে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে এবং সেই বাষ্প নির্গম নল দিয়ে বেরিয়ে শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় শীতল ও ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে তোমার গ্রাহক পাত্রে জমা হচ্ছে। এই জল হলো প্রাকৃত জল। এইভাবে পাতন ফ্লাক্সের সমস্ত জল যখন বাষ্পীভূত হয়ে এখানে যে যত জল ছিল সমস্ত জল যখন বাষ্পীভূত হয়ে এখানে এসে জমা হবে, শুধুমাত্র তখন এখানে নীল রঙের কপার সালফেটটা পড়ে থাকবে। এই অবস্থায় তাহলে জল এবং কপার সালফেট দুটোকে পৃথক করা হলো কোন পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে। বাষ্পীভূত করে আবার তাকে শীতল করে তরলে পরিণত করার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে পাতন পদ্ধতি। এর পরে যেটা আমরা চলে যাব আংশিক পাতন। এখন পাতন পদ্ধতি সেই সমস্ত পদার্থের ক্ষেত্রেই আমরা পৃথক করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, যে দুটো পদার্থের মধ্যে একটি পদার্থ তরল আর অপর পদার্থতে কঠিন একে অপরের সঙ্গে মিশে থাকলে তখন এবং তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হলে, তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি হলে তবেই আমরা কিন্তু পাতন পদ্ধতি প্রয়োগ করতে পারি। কিন্তু পাতন পদ্ধতি প্রয়োগ করা যাবে না যদি দুটো তরল পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম হয়। তাহলে এমন কিছু পদার্থ আছে যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম, তাহলে তাদের ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি। এই আংশিক পাতন পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয়েছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আগে ডেফিনেশনটা বুঝবো। যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্কের তরলকে বাষ্পীভূত করে এবং সেই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার মাধ্যমে তরল দুটিকে পৃথক করা হয়, সেটাকে বলছে তোমার আংশিক পাতন পদ্ধতি। পাতন পদ্ধতি মানে কী ছিল? একটা তরল পদার্থ, তাতে কঠিন পদার্থ মিশেছিল, তাকে ফুটিয়ে তরলটাকে বাষ্পীভূত করে অন্য পাত্রে ঠান্ডা করে শীতল করে তরল পদার্থ হিসাবে গ্রহণ করা হচ্ছিল। কিন্তু আংশিক পাতন পদ্ধতি যেটা বলছে যে দুটোই তরল পদার্থের মিশ্রণ, তাদের মধ্যে একটা স্ফুটনাঙ্ক অনেক বেশি, একটা স্ফুটনাঙ্ক কম। তাহলে উত্তপ্ত করলে যার স্ফুটনাঙ্ক কম সেটা আগে বাষ্পীভূত হবে এবং সেই বাষ্পটাকে একটা পাত্রে সংগ্রহ করে শীতল করে ওই যে দুটো তরল পদার্থের মিশ্রণ ছিল সেই তরল পদার্থের মিশ্রণগুলোকে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি। এখন এই আংশিক পাতন পদ্ধতিতে দেখো যে দুটি তরল পদার্থের মিশ্রণ নেওয়া হয়, সেই দুটি তরল পদার্থের মিশ্রণকে উষ্ণতা খুব কম স্ফুটনাঙ্কের তরলের উষ্ণতায় উত্তপ্ত করা হয়। দুটো তরল পদার্থের মিশ্রণ নেওয়া হলো, নিয়ে সেই তরল পদার্থ দুটোকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে যার স্ফুটনাঙ্ক কম সেটা প্রথমে বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসবে। সেই বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসার পর সেটাকে আমরা শীতকের সাহায্যে শীতল করে গ্রাহক পাত্রে সংগ্রহ করব। এখন
এই যে পদ্ধতি, সেই পদ্ধতির ছবিটা আমরা এখানে একটুখানি সংক্ষেপে দেখব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে যেটা আমাদের করতে বলেছে বা যেটা করা আছে সেটা হচ্ছে যে মিথাইল অ্যালকোহল, যার স্ফুটনাঙ্ক হচ্ছে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে দুটো তরল পদার্থের মিশ্রণ আমরা নিয়েছি, তরল পদার্থের মিশ্রণকে আমরা আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করার চেষ্টা করব। পদ্ধতিটা কি বলছে দেখো, বলছে একটি প্রথমে পাতন ফ্লাক্সের মধ্যে মিথানল এবং জলের মিশ্রণ নেওয়া হলো। এখানে মিথানল এবং জলের মিশ্রণ নেওয়া হয়েছে। ফ্লাক্সটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে আটকে ত্রিপদ স্ট্যান্ডে রাখা তারজালির উপর বসানো হলো, যে তারজালির উপর বসে স্ট্যান্ডের সাথে আটকে রাখা হয়েছে। এবার কর্কে ছিপির মধ্য দিয়ে পাতন ফ্লাক্সের মুখে একটা খাঁজ করা লম্বা পাতন নল, এই যে ফ্লাক্স লম্বা পাতন নল, এই যে তিনটে দেখো বাল্বযুক্ত একটা নল নেওয়া হয়েছে। এবার পাতন স্তম্ভের কর্কের সাহায্যে একটি থার্মোমিটার যুক্ত করা আছে, একদম উপরের দিকে একটা থার্মোমিটার যুক্ত করা আছে। ওই থার্মোমিটার যেটা দেওয়া আছে, থার্মোমিটারের সাহায্যে বোঝা যাবে যে বাষ্পটা এখান থেকে উঠে আসছে তার তাপমাত্রা কত। পাতন স্তম্ভের নলের ওপরের দিকে একটি পার্শ্বনল থাকে, এই পার্শ্বনল, ওই পার্শ্বনলের সাথে একটি লিবিক শীতক, আগে যেমন পাতন পদ্ধতিতে একটা শীতক রাখা ছিল, এখানেও ঠিক একইভাবে একটা শীতক রাখা থাকে। তাহলে যন্ত্র সজ্জাটা আমি আবার একবার বলছি। একটা পাতন ফ্লাক্সের মধ্যে মিথানল এবং জলের মিশ্রণ একসাথে নেওয়া হলো, যেটাকে ত্রিপদ স্ট্যান্ডের উপর তারজালিতে বসিয়ে স্ট্যান্ডের সাহায্যে ক্লাম্পের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে। এবার ওই পাতন ফ্লাক্সের মুখে একটা কর্কের ছিপির সাহায্যে তোমার একটি পাতন ফ্লাক্স বা পাতন স্তম্ভ বা ফ্র্যাকশনেটিং কলাম নেওয়া হয়েছে, যেখানে এই ফ্র্যাকশনেটিং কলামটা তোমরা একটুখানি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। দেখো এই যে পাতন স্তম্ভ, যে তিনটে বাল্বের মতো বা গোল গোল বল যুক্ত একটা যে নল নেওয়া আছে, ওটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনেটিং কলাম। এখন এই ফ্র্যাকশনেটিং কলামের মধ্যে তার উপরের দিকে একটা থার্মোমিটার লাগানো আছে এবং ওই থার্মোমিটারের ঠিক নিচে থেকে একটা নির্গম নল বেরিয়েছে, সেই নির্গম নলের সাথে একটা লিবিক শীতক যুক্ত করা আছে, যে লিবিক শীতকটাকে স্ট্যান্ডের সাহায্যে দৃঢ়ভাবে আটকে রাখা আছে এবং ওই লিবিক শীতকের মুখে একটা গ্রাহক পাত্র রাখা আছে। এই অবস্থায় যদি আমরা এই লিবিক পাতন ফ্লাক্সে জলটাকে উত্তপ্ত করি, তাহলে এই জল বলছি মিশ্রণটাকে উত্তপ্ত করি, তাহলে 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড মিথানল আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখনই আমাদের টেম্পারেচার 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড যাবে এই এখানকার তাপমাত্রা, তখন মিথানল বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে এখানে উঠে আসবে। উঠে আসার পর দেখা যাবে যে এর টেম্পারেচার 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, যেটা আমরা এই থার্মোমিটার থেকে পাটটা দেখে বলতে পারবো। এই অবস্থায় দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণ থেকে সমস্ত মিথানলটা বাষ্পীভূত হচ্ছে, ততক্ষণ এই থার্মোমিটারের পাটটা কিন্তু ওই 64.5 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। এই অবস্থায় তাহলে ওই বাষ্পটা এখান থেকে ওই লিবিক শীতকের মধ্য দিয়ে যাবে, শীতকে এই যে ঠান্ডা জল আছে এই গাগুলোতে, সে বা ঠান্ডা জলের যে প্রবাহটা যাচ্ছিল তার সংস্পর্শে সে ঘনীভূত হয়ে তরলে পরিণত হবে, এখানে মিথানলটা সংগ্রহ হবে। এইভাবে যেই মিথানল সংগ্রহ হয়ে গেল, তাহলে তখন এখানে শুধুমাত্র পড়ে থাকবে জল, অর্থাৎ যেহেতু জলের স্ফুটনাঙ্ক উচ্চ, আমরা তাপমাত্রা রেখেছি 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওই তাপমাত্রায় শুধুমাত্র মিথানলটাই বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসবে আর জলটা পাতন ফ্লাক্সে পড়ে থাকবে। এইভাবে আংশিক পাতন পদ্ধতিতে আমরা মিথানল এবং জলের মিশ্রণ থেকে পুরো দুটো উপাদানকে পৃথক করতে পারি। এবার যদি মনে হয় যে জলের সাথে আরও কিছু অশুদ্ধি মিশে আছে, তা এখান থেকে এই গ্রাহক পাত্র থেকে মিথানলটাকে সরিয়ে নেওয়া হলো। মিথানলটাকে সরিয়ে নেবার পর আমরা এই গ্রাহক পাত্রে যে জলটা পড়েছিল সেই জলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে শুধুমাত্র জলটাই বাষ্পীভূত এখানে এসে জমা হবে ঘনীভূত হয়ে, তার সাথে কোনো অশুদ্ধি মিশে থাকলে সেই অশুদ্ধিটা কিন্তু পাতন ফ্লাক্সেই থেকে যাবে। তাহলে এবার দুটো গ্রাহক পাত্র নেব, একটা গ্রাহক পাত্রে আমরা মিথানল আর একটা গ্রাহক পাত্রে আমরা জল, দুটোকে পৃথক পৃথকভাবে সংগ্রহ করে, অর্থাৎ জল এবং মিথানলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে আমরা এইভাবে পৃথক করতে পারবো।